শুনবেন ঋতুপর্ণা রুদ্রের লেখা গল্প বাজিল কাহার বীণা। বিভাসবাবু আজ সকাল থেকেই ভিতরে ভিতরে টেনশনে আছেন। একেই রক্তচাপ বেশি, তার উপরে মেজাজি মানুষ, ফলত বেশ কয়েকজন বকুনি খেয়েছে তার কাছে। আসলে কাজে ফাঁকি দেওয়া আর সময় মতো কাজ না হলেই মেজাজটা গরম হয়ে ওঠে আর কি। এই যেমন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বেরোবে ঠিক সকাল 11টায়, 10টার মধ্যে মিষ্টি আসার কথা। এই অঞ্চলের বিখ্যাত দোকান দোলগোবিন্দতেই মিষ্টি অর্ডার দেওয়া। তার 10টা বেজে গেল, মিষ্টি দেবার নাম নেই। বেশ 2-4বার ফোন করার পরে মিষ্টি নিয়ে যে এলো, সে দোষের মধ্যে বলেছিল আপনারা 11টায় বেরোবেন, তার আগে তো এনেই দিয়েছি। অমনি বিভাসবাবু তাকে সময়ানুবর্তিতা নিয়ে ছোটোখাটো ভাষণ দিয়ে ফেললেন। বেগতিক দেখে বড় ছেলে, বাবা এদিকে শোনো, একটা কাজ আছে বলে তাকে সরিয়ে নেয়। এদিকটা মিটতে না মিটতেই খেয়াল করলেন ফুল দিয়ে যার বাড়ি সাজানোর কথা, সে বেশি লোক এনে ঘন্টা 2-এর মধ্যে পুরো 3তলা বাড়িটা সাজিয়ে দেবে বললেও এসেছে 2টো মাত্র লোক। তারা কাজ করছে কম, উল্টে মোবাইলে ছবি তোলায় ব্যস্ত। এই যখন তখন হাটে বাজারে রাস্তায় হাঁ করে ছবি তোলাটা বিভাস দুচক্ষে দেখতে পারেন না। ছবি তোলাটা তার কাছে কেমন ন্যাকামো মনে হয়। খাও দাও কাজ করো, এত ছবি তোলার কি আছে? বিভাস নিজে কখনো ওই ছবি তোলেন না। মায়ের কোলে 2-1খানা, কটা পাসপোর্ট ছবি আর বিয়ের পরে 2টো, এই তার মোট ছবির তালিকা। সুতরাং কাজে দেরির জন্য ফুলের লোকেরা যখন একপ্রস্ত বকুনি খাচ্ছে, তখন তার ছোট বোন শোভা এসে, দাদা চা খাবে না শরবত, এসো না একটু বিশ্রাম নাও ইত্যাদি বলে তাকে নিয়ে এলো দোতলার দক্ষিণের বড় ঘরটাতে। ঢুকেই দেখলেন আজ যার বিয়ে সেই শিবু ওরফে শিবপ্রসাদ একটা ধুতি পরে হাসি হাসি মুখে মোবাইলে কি যেন দেখছে, আর তার গিন্নি সারদা 1 থালা লুচি আলুর দম আর শরবত নিয়ে ছেলেকে খাওয়ানোর উদ্যোগ করছে। দৃশ্যটা দেখেই বিভাসবাবুর পিঠটি জ্বলে গেল। তিনি বাসখাই গলায় হেঁকে বললেন, সারদা তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল মনে পড়ে? সারদার স্বভাবটা যে মা সারদার মতো নরম এমন নয়, তিনি যথেষ্ট জাঁদরেন। তবে এই সংসারে বিভাসবাবুকে ভয় পায় না এমন কেউ নেই। বিশেষত এই দুষ্কর্মটি বিভাসবাবু হাতে নাতে ধরে ফেলেছেন। সারদার রাগটা গিয়ে পড়ল ননদ শোভার উপরে। তবে মুখে তিনি হার মানার পাত্রী নন। একটু জোরেই জানান দিলেন, সে কবেকার কথা আমার অত মনে নেই কো। না মনে থাকলে মনে করিয়ে দিই, তখন তোমার বয়স ছিল 19। তা বলি, সেই বিয়ের দিন সকাল থেকে কি কি খেয়েছিল বলো তো? আর জবাব করতে হবে না, জানি সেদিন কিছুই খাওনি। আমার বয়স ছিল 25, আমিও কিছু খাইনি। বিয়ের দিনটা উপোস থেকে পবিত্র চিত্তে হোম করবে, যজ্ঞ করবে, একটা মেয়ের দায়িত্ব নেবে, আর তুমি এই 28 বছরের ধাড়ি ছেলেকে বসিয়ে খাওয়াচ্ছ? বলি তোমার আক্কেলটা কি? বিয়ের দিনে ছেলেটাকে বয়স নিয়ে টুকো না তো, কেমন বাপ বুঝি না। সারদার চোখের কোণে একটু জলের আভাস দেখে বিভাস অপ্রতিভ হয়ে, এই যে শিবু তুমি খেয়ে নাও, এরপর তুমি না খেয়ে শরীর খারাপ করলে তোমার মা জননী আমাকেই দোষী ঠাওরাবেন কি না? বলতে বলতে ঘর থেকে বেরিয়ে যান। সারদাও ছেলের মুখে লুচি তুলে দেন। বিভাসবাবু এখনো পুরনো দিনে নিয়মকানুন মেনে চলতে ভালোবাসেন। হাওড়ার কালীবাবুর বাজারের কাছে তার বড় কারখানা, প্রায় 25 কর্মী নিরলস কাজ করে। বাপ দাদার আমলের ব্যবসাটাকে তিনি বাড়িয়েছেন। এই অঞ্চলের কত কারখানা যখন বন্ধ হয়ে গেছে, তার কালীমাতা প্রাইভেট লিমিটেড এখনো দৌড়াচ্ছে। আসলে তিনি বাবু হয়ে ওঠেননি, উল্টে ক্রেতাদের বাবু ডাকতে তার দ্বিধা নেই। কাস্টমার ভগবানের রূপ। তার বাবার শেখানো এই কথাটিতে তিনি বিশ্বাস রাখেন। তার বড় 2 ছেলে সুমন আর অভিক বিবাহিত। সুমন বাবার সাথে ব্যবসা দেখে, আর অভিক ডাক্তার। বিভাসবাবু প্রেম ভালোবাসা করে বিয়ে করাই বিশ্বাসী নন। বাপ মা দেখে বিয়ে দিক, তারপর যত খুশি ভালোবাসো, এই হলো তার মত। সেইভাবেই 2 ছেলেরই তিনি নিজে দেখে বিয়ে দিয়েছেন। তবে ওই আর কি, তার মধ্যে একটু গল্প আছে। সুমনের বউ রূপকথা হলো এই পরিবারের প্রাণভোমরা, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। নতুন বিয়ের পরদিনই সে সারদাকে তার বউ ভাতে বিউটি পার্লারে নিয়ে যায়। বিভাসবাবু রূপকথাকে খুব ভালোবাসেন। রূপকথা ব্যাংকে চাকরি করে। বিভাসবাবু মেয়েদের লেখাপড়া শেখা এবং নিজের পায়ে দাঁড়ানোকে মনে করেন খুব জরুরি। তা একদিন অভিক এসে বৌদিকে ধরে পড়ল।
তার চেম্বারে পিসিকে দেখাতে একটি মেয়ে নিয়মিত আসে, বলতে কি একটু বেশি ঘন ঘন আসে। অভিক সেই মেয়েটির প্রতি খুব দুর্বল হয়ে পড়েছে। একে তো প্রেম, তারপর অন্য জাত, সব মিলিয়ে এখন সে কি করবে বুঝতে পারছে না। এই নিয়ে বিভাসবাবু যে কি গন্ডগোল করবেন কে জানে, ভেবে রূপকথা কুল কিনারা পায় না। হ্যাঁ রে অভি, মেয়েটির বাড়িতে মেনে নিয়েছে? কে কে আছে বাড়িতে? অভিক মাথা নাড়ে। ওর মা মারা গিয়েছিলেন ছোটবেলায়, মানুষ হয়েছে পিসি আর কাকার কাছে, দুজনেই অবিবাহিত। 2 বছর আগে বাবাও মারা গেছেন। ওদের বাড়িতে সমস্যা হবে না। কি পড়াশোনা করছে? গ্রাজুয়েশন শেষ করে চাকরির পরীক্ষা দিচ্ছে, মাস্টার্স করারও ইচ্ছে। রূপকথার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। দাঁড়া, দেখছি কি করা যায়। বৌমনির অভয়বাণীতে আশ্বস্ত হয়ে অভিকও নিশ্চিন্তে কাজে রওনা হয়। এমনিতে দাসবাড়িতে রাতের খাওয়া একসাথেই সারা হয়, তবে কদিন থেকে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য 8:30টার মধ্যেই বিভাসবাবু খেয়ে নিচ্ছেন। পুরনো কাজের লোক সন্ধ্যা খাবার বেড়ে দেয়, সারদা পাশে বসে তত্ত্বাবধান করেন। অন্যদিন এই সময় রূপকথা তার 5 বছরের মেয়েকে পড়া নিয়ে ব্যস্ত থাকে। আজ শ্বশুরের খাওয়ার সময় এসে বসল। ও মা, তুমি যাও, আমি বাবার কাছে আছি। তোমার টিভিতে দেখো সিরিয়াল হয়ে গেল। সারদা যার পরনাই খুশি হয়ে টিভির ঘরে চলে গেলেন। রূপকথা শ্বশুরকে এটা ওটা খাবারের কথা বলছে, কিন্তু মুখ শুকনো। বিভাস নজর করলেন, কিন্তু কিছু বললেন না। পরদিন আবার রূপকথা তার খাবার বেড়ে ডাকল। আজ সারদা খাবার ঘরে উপস্থিতই নেই। ডাল ভাত শেষ করে শেষ পাতে দুধ ভাত মাখতে মাখতে বিভাস বলেই ফেললেন, ব্যাপার কি বৌমা, কদিন থেকেই দেখছি চুপচাপ, কি হয়েছে? সব ঠিক আছে তো? রূপুর মুখ আরও করুণ হয়ে ওঠে। আমার এক বন্ধুর বোন, জানেন বাবা, লেখাপড়ায় খুব ভালো, মাস্টার্স করতে চায়, কিন্তু আর বোধহয় পড়াশোনা করতে পারবে না। তার জন্যই মনটা খারাপ খুব। সে কি, পারবে না কেন? আসলে ওরা থাকে সেই কল্যাণী, এদিকে ওর পড়ার ইচ্ছে কলকাতায়। বাড়িতে কেউ রাজি হচ্ছে না। ওর বাবা মা নেই, পিসি আর কাকার কাছে থাকে। তারা এত দূরে যাওয়া আসার অনুমতি দিচ্ছেন না, এই আর কি। চিন্তা করতে থাকেন বিভাস। দুধ ভাত শেষ করেও কিছুক্ষণ তারপর উঠে যান। পরদিন রূপকথা অফিসে বেরোচ্ছে। বিভাস ডেকে পাঠান। আচ্ছা বৌমা, তোমার আক্কেলটা কি? কাল যে বললে তোমার বন্ধুর বোনের সমস্যা, তা তুমি ওকে আমাদের বাড়িতে থাকতে বললেই তো পারো। 2 বছরের তো ব্যাপার, এখানে থাকবে, খাবে, ইউনিভার্সিটি যাবে, কোনো অসুবিধাই হবে না। এটা তো তোমার মাথায় আসা উচিত ছিল। কি যে করো কে জানে, মাথায় কি গোবর আছে? বকুনি খেলেও মনে মনে নেচে ওঠে রূপু। ঘটনা একদম তার মনের মতো এগোচ্ছে। ঠিক কথা বাবা, আসলে আমার মাথায় আসেনি, আজই বলে দেখছি। রাতে খাবার বাড়ার সময় তার আবারও ম্লান মুখ। বাবা, ওদের বাড়িতে রাজি হচ্ছে না। আসলে অবিবাহিত মেয়ে, এই বাড়িতে থাকবে, ওর পিসির মত নেই। বিভাস ভেবে দেখেন, সত্যি তারা রাজি না হতেই পারেন। কি আর করা যাবে? আচ্ছা বাবা, রূপকথার মুখে হঠাৎ আলো, একটা কাজ করলে হয় না? কি কাজ বলো? বলছিলাম অভির তো বিয়ে দেওয়া দরকার এবার, মাও বলছিলেন সেদিন। তাই এই সমিতার সাথে বিয়ে দিলে কেমন হয়? মেয়েটা বেশ ভালো, অভির সাথে মানাবে, তারপরে এখান থেকে পড়াশোনাও করতে পারবে। আপনি কি বলেন? বিভাস খুশি হন। তা বেশ তো, তবে বিয়ে তো আর এক কথার জিনিস না। তোমার মাকে বলো, মেয়ের বাড়িতে যদি রাজি হয় আমার আপত্তি নেই। তোমার পছন্দ যখন, মেয়ে ভালো হবে এ বিশ্বাস আমার আছে। রূপকথা মনে মনে ভাবে, সমিতা বলে মেয়েটিকে সে জীবনে চোখেই দেখেনি, আর উনি তাকে কত বিশ্বাস করেন। তার 3 মাসের মধ্যে সমী এই বাড়ির মেজ বউ হয়ে আসে। বর্তমানে সে মাস্টার ডিগ্রি শেষ করেছে। শিবুর একটা ইতিহাস আছে, আজ নতুন করে বিভাসে সেটা মনে পড়ল। কিছু মানুষের মিষ্টি কথাও কখনো গায়ে বেঁধে। দিন কয়েক আগে বিভাস কাগজে দেখলেন সরকারি হোমের একটি মেয়ের সাথে একজন মহিলা তার ছেলের বিয়ে দিচ্ছেন। দেখেই ভাবলেন, এটা তো বেশ ভালো একটা কাজ। দুজনের তো হয়েই গেছে, বাকি আছে শিবু। তার সাথে একটি অনাথ হোমের মেয়ের বিয়ে দিলে কেমন হয়? বাড়িতে সবাই বেশ খুশি হবে। বিভাসবাবু উদ্যোগী মানুষ। পরদিনই যোগাযোগ করে কথাবার্তা সেরে ফেললেন। তারপরে বেশ কয়েকবার হোমে যাতায়াত।
পছন্দ হলো মানসী নামের একটি মেয়েকে। 17 বছর বয়স থেকেই হোমে আছে, উচ্চ মাধ্যমিক পাস, ভালো সেলাই জানে, বর্তমানে হোমের মেয়েদের সেলাই দিদিমণি। বিভাসবাবুর খুব মায়া পড়ে গেল। তিনি ঠিক করে নিলেন মানসীকে তিনি একতলার একটি ঘরে সেলাই ঘর বলে টেলারিং শপ খুলে দেবেন, কারণ তার মতে বাণিজ্যে বসতি লক্ষ্মী। বাড়ির অন্যরাও শুনে বেশ সন্তোষ প্রকাশ করল। সারদা বলল, সে বেশ ভালো কথা, এবার থেকে ছোট বৌমা ব্লাউজ সায়াগুলো বানিয়ে দিতে পারবে। এই কবিতা টেলার ছ্যা ছ্যা, পয়সা নিস আমার থেকে, আর জামা বানাস কার মাপে কে জানে। প্রতিবার অল্টার করে করে জান কয়লা হয়ে গেল। অন্য সবাই বেশ মতে মত দিল, শুধু রূপকথা হাঁ হাঁ করে উঠল। কি যে বলেন বাবা, এখনকার দিনে ওই সেলাই ঘরটা চলে না। বিভাসবাবু গম্ভীর, তা কি চলে শুনি? বুটিক, নানা ধরনের বানানো জামা ছাড়াও রেডিমেড থাকবে। মা শুধু সায়া ব্লাউজ নয়, শাড়িও থাকবে, বুঝলে? নাম হবে মানসীস বুটিক। হেসে ফেললেন বিভাস। রূপুর মনটা বড় ভালো। বেশ তো, আমি অত বুঝি না, বুটিক না কি বললে, সেইটাই হবে খন। আমি কিছু দেব, তাছাড়া হাওড়া গ্রামীণ ব্যাংক থেকে লোন নেবে, সে ব্যবস্থা করে দেব। বিভাসের হাসি দেখে সবার ঘাম দিয়ে জ্বর ছাড়ে। রূপও পারেও বটে। এ বাড়িতে বিভাসের মুখের উপরে কথা খুব বেশি লোকের বলার সাহস নেই। তা সেই শিবুর বিয়েতে এসেছেন সুকান্ত ঘোষ। একসময় কাছাকাছি থাকতেন এই পাড়ায়, এখন রাজারহাটে ফ্ল্যাট কিনে চলে গেছেন। সরকারি চাকুরে ছিলেন। কথাবার্তায় হামবড়া ভাব দেখান বলে কোনোদিনই লোকটাকে পছন্দ হয় না বিভাসের। কিন্তু সুকান্তের গিন্নি রাধিকা সারদার প্রাণের বন্ধু। দুজনে আবার আদ্যিকালের মতো সই পাতিয়ে রেখেছে। ফলে সারদার ছোট ছেলের বিয়েতে তারা সপরিবারে সকাল থেকেই হাজির। দুপুরে সবার খাওয়ার পরে একটা পান মুখে বারান্দায় একটু জিরিয়ে নিচ্ছিলেন বিভাস। পাশে পরিতোষ, তার ম্যানেজার। বরযাত্রী নিয়ে বেরোবেন 6টার পরে। লিলুয়া যেতে ঘণ্টাখানেকও লাগবে না। হোমের মেয়ের বিয়েতে সরকারি সাহায্য এসেছে। খাওয়ার মেনু নাকি ভালোই। জেলা শাসক থেকে পুলিশ কর্তা সবাই বিয়েতে সামিল। না, শিবুটার কপাল ভালো, এইসব ভাবছেন। এমন সময় মুখে মধুর হাসি এনে পাশে এসে বসলেন সুকান্ত ঘোষ। আপনার বুদ্ধিটা কিন্তু জব্বর। শিবু হলো আপনার পড়ে পাওয়া 14 আনা। তার সাথে সম্বন্ধ করে ভদ্রলোকের মেয়ের বিয়ে দেওয়া মুশকিল ছিল। তাই এই হোমটোম খুঁজে ভালোই করেছেন। পাত্রপাত্রী দুজনেরই জাতগোত্র নেই। বেড়ে বুদ্ধি আপনার, হা হা হা। কথাটা শুনে বিভাসের কান থেকে ধোঁয়া বেরোতে লাগলো। কি বলছে এই লোকটা? তার শিবুর জাত গোত্র নেই? তার মুখের ভাব দেখে পরিতোষ প্রমাদ গুনল কর্তাকে সে বহুকাল ধরেই চেনে। তাড়াতাড়ি উঠে এসে সুকান্তর হাত ধরে উঠিয়ে বলল, কি যে বলেন, এমন বলতে আছে? চলুন, বৌদি বোধহয় আপনাকে খুঁজছেন। কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। বিভাসবাবু বাঘের মতো হুঙ্কার দিলেন, আপনার এত বড় সাহস, আপনি শিবু আর মানসীর জাত গোত্র তুলে কথা বললেন? আপনার জাত গোত্র জানতে আমার বাকি নেই। সরকারি চাকরিতে দেদার ঘুষ খেয়ে রাজারহাটে বাড়ি বানিয়ে ধরাকে সরা জ্ঞান করেছেন। কি ভেবেছেন যা খুশি তাই বলবেন? বাড়ি শুদ্ধ সবাই যখন চিৎকার শুনে ছুটে এলো, ততক্ষণে যা হবার হয়ে গেছে। সুকান্ত ঘোষ চেঁচিয়ে ডাকছেন, রাধিকা, বাড়ি চলো, এখানে আর থাকবো না। ডেকে এনে অপমান, কি রকম লোক এরা। বিভাস তাল ঠুকছেন, যান যান, অপমান আপনি করেছেন আমার শিবুকে। আমি কিছুই বলতে চাইনি। সারদার চোখে জল এলো। দেখো দেখিনি কর্তার কাণ্ড। এই রাগ আর মেজাজ আর কত সহ্য করবেন? আজ বিয়ে বাড়িতেও রাগ করে অতিথির অপমান হলো। তখন হাল ধরলেন রাধিকা। বিভাসদা, আপনি কিছু মনে করবেন না। আমার কর্তার হয়ে আমি ক্ষমা চেয়ে নিলাম। সই, কাঁদিসনি তো। সারা জীবন আমি যে কাকে নিয়ে ঘর করলাম আমিই জানি। তুমি এই মুহূর্তে বিভাস দাদার কাছে ক্ষমা চাও, চাও বলছি। আরও কিছুক্ষণ কথাবার্তার পরে দুপক্ষই একটু নরম হয়ে পরস্পরের সাথে হাত মেলালো। তৈরি হয়ে 6টা নাগাদ সবাই বেরোনোও হলো। গাড়িতে বিভাস চুপ করে বসে রইলেন, পাশে শিবু। মনে মনে বিভাস মরমে মরে আছেন। আজ এই বিশেষ দিনটাতেও ছেলেটাকে এইসব কথা শুনতে হলো। আজ থেকে 25 বছর আগে কুলটি গেছিলেন বিভাস একটা কাজে। সারাদিন কাজ সেরে সন্ধ্যের গাড়িতে ফেরা। ছোট স্টেশন। গাড়ি আসতে তখনও আধ ঘন্টা দেরি। চা আর ডিম টোস্ট কিনে সবে বেঞ্চিতে বসেছেন। দেখেন একটা ছোট বাচ্চা, বছর 3 বয়স,
ভালো, কিন্তু ময়লা জামা কাপড় পরে বসে আছে। তার হাতের খাবারের দিকে করুণভাবে তাকিয়ে হাত বাড়াচ্ছে। খোকা, তোমার নাম কি? তোমার সাথে কে আছে? বিভাসের প্রশ্নে মাথা নাড়ে বাচ্চাটি। শিবু। আমি পাউ খাবো। পাউরুটির বাকি অংশ বিভাস বাচ্চাটিকে দিয়ে দেন এবং তারপর অনেক প্রশ্নোত্তর করে বোঝেন শিবুর বাড়ি অনেক দূরে। বাড়িতে ওর বাবা মা ছিল। কিছুদিন আগে ওর মা মারা যায়। তারপর থেকে বাবার কাছে থাকতো। দিন দুই আগে ওর বাবা ওকে সকালে নতুন জামা পরিয়ে ট্রেনে করে এখানে নিয়ে আসে। তারপরে খাবার নিয়ে আসছে বলে ওকে একটা বেঞ্চিতে বসিয়ে আর ফেরেনি। শিবু এদিক ওদিক খুঁজেছিল, কিন্তু পায়নি। সেই থেকে শিবু এখানেই আছে। বাচ্চাটার মিষ্টি মুখ আর গল্পটা বিভাসকে ভারী কষ্ট দিয়েছিল, কিন্তু এদিকে ট্রেনের সময়ও হয়ে গিয়েছিল। বেঞ্চ থেকে উঠে মূল প্ল্যাটফর্মে আসার পথে পিছু ফিরে চেয়েছিলেন। দেখেন শিবু হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে টাটা করছে। দেখে বিভাসের বুকটা মুচড়ে ওঠে। ফিরে গিয়ে শিবুকে কোলে নিয়ে আর এক হাতে ব্যাগ নিয়ে কোনো মতে ট্রেনে উঠে পড়েছিলেন। আর একটু হলে ট্রেনটা মিস হয়ে গেছিল সেদিন। সেদিন রাতে বিভাসবাবু যখন বাড়ি ফিরলেন তখন বেশ হাসি হাসি মুখ। স্বভাব গম্ভীর রাগী বিভাস বাড়ির নিচ থেকে সারদার নাম ধরে ডাকছেন। কই গো সারদা, কোথায় গেলে? এই যে রোজ আমার কান ঝালাফালা করো। ছেলেরা বড় হয়ে গেল, আমার সময় কাটে না, কি নিয়ে থাকবো? তা শুনতে শুনতে আজ একটা ব্যবস্থাই করে ফেললাম, বুঝলে? হাজার হোক তোমার কথাটা তো ফেলতে পারি না। দোতলা থেকে সারদা ভাবছেন কর্তার হলো কি? কবে তিনি বলেছিলেন তার সময় কাটে না? বলে মরার সময় পান না তিনি? কবেই বা আফসোস করেছিলেন ছেলেরা বড় হয়ে গেল, কিছুই বুঝতে পারছিলেন না। বুঝলেন একটু বাদে, যখন কর্তা একটা বছর তিনেকের ঘুমিয়ে পড়া বাচ্চাকে তার কোলে তুলে দিলেন। দেখছ কি, এর নাম শিবু। ভালো নাম দেব শিবপ্রসাদ। এই হলো তোমার ছোট ছেলে। ঘুম থেকে উঠিয়ে কিছু খাইয়ে দাও দেখি। সেই থেকে শিবু রয়ে গেছে এই সংসারে। স্কুল কলেজেও পড়েছে, তবে লেখাপড়ায় তার মাথা কম ছিল। বর্তমানে তাকে একটি ছোট খাবারের দোকান করে দিয়েছেন। ছোটবেলার মতো শিবু এখনও খুব খেতে ভালোবাসে। এই দোকান এবং ছোটখাটো ক্যাটারিং সে বেশ ভালোই চালাচ্ছে। শিবুও বাবাকে খুব ভয় পায়। গাড়িতে যেতে যেতে আর চোখে বাবার গম্ভীর মুখ দেখে ওর মনটা খারাপ হয়ে গেল। এই হতভাগা সুকান্ত ঘোষকেও কোনোদিনই পছন্দ করে না। ছোটবেলায় খেলতে গিয়ে শিবু বল মেরে ওদের বাড়ির কাঁচ ভেঙে দিত, আর উনি চিল্লিয়ে পাড়া মাত করতেন। এতদিন বাদে সেটারই প্রতিশোধ নিলেন কি না কে জানে। যথা নিয়মে এবং শাস্ত্রের শিবু আর মানুষের বিয়ে দিয়ে ফিরলেন বিভাস। বরণ করে তুললেন সারদা। বউ ভাতের পরদিন সবাইকে ডেকে পাঠালেন বিভাস একতলার বড় ঘরে। শিবুর বিয়ে দিয়ে আমার শেষ এবং মস্ত দায়িত্বটা পালন করতে পারলাম। আজ একটু নিশ্চিন্ত লাগছে। আমার আর সারদার বয়স হয়েছে, কাজকর্ম কমিয়ে দেব। দুই বুড়ো বুড়ি তীর্থ করব বেশি। তোমরা দেখবে কাজ এমনই ভেবেছিলাম। থেমে গিয়ে দম নেন বিভাস। সবাই এর ওর মুখ চাওয়াচাওয়ি করছে। বাবা কি বলতে চান? কিন্তু শিবুর বিয়ের দিন সুকান্ত ঘোষের কথায় আমার বড্ড চিন্তা হয়েছে। শিবু তোমাদের সহোদর ভাই নয়, কিন্তু আমি আর তোমাদের মা ওকে নিজের ছেলেই মনে করি, করব। কিন্তু তোমরা কি তাই মনে করো? আমাদের অবর্তমানে সম্পত্তির ভাগ নিয়ে যদি তোমাদের ঝগড়া হয়, তাহলে? কেউ তো বলতেই পারে শিবু তো বিভাস দাসের নিজের ছেলে নয়, তবে সে কেন ভাগ পাবে? এইসব চিন্তা ভাবনায় মন বড় উচাটন। এই ব্যাপারে আমি তোমাদের সবার মত জানতে চাই। যা বলার পরিষ্কার করে বলো। কিছুক্ষণ সবাই চুপচাপ। বিভাসের সামনে চট করে কিছু বলবে এমন সাহসও নেই। অবশেষে রূপু কিছু বলতে উদ্যত হলো, কিন্তু তার আগেই নতুন বউ মানুষের গলা শোনা গেল। আমি কিছু বলতে পারি বাবা? অবাক বিভাস মুখ ফেরান। হ্যাঁ ছোট বৌমা, বলো। বাবা, আমি যখন 10 বছরের ছিলাম, সুন্দরবনের গ্রামের মেয়ে, তখন বনে মধু আনতে গিয়ে বাপার ঘরে ফেরেনি, বাঘের পেটে গেছিল। ঘরে আমি, ভাই আর মা। অভাবে খেতেই পেতাম না। বছর 2-1 বাদে কার সাথে যেন ঘর ছেড়ে মা চলে যায়। যাবার সময় ভাইকে নিয়ে গিয়েছিল, কিন্তু আমাকে নয়। ঘুম থেকে উঠে দেখি আমি একা। এর ও তার দৌড়ে দৌড়ে ঘুরেছি, লাথি ঝেঁটা খেয়েছি। তারপরে ওখানকার দিদিমণি সরলা দিদির নজরে পড়ি। সরলা দিদি আমাকে স্কুলে আবার ফেরত আনে। স্কুলের পরে বড়দিমণির বাড়িতে ঝিয়ের কাজ করতাম, ওখানেই থাকতাম।
এত কাজ করা তো পড়ার সময়ই পেতাম না। চোখ মুছে মানসী। মাধ্যমিক পাশ করার পরে সরলা দিদি হোমে থাকার ব্যবস্থা করলেন। এখানে এসে উচ্চ মাধ্যমিক পাশ করলাম, সেলাই শিখলাম। 21-এর পরে হোম থেকে চলে যাবার কথা, সেলাই দিদিমণি হিসেবে বহাল হলাম। ছোটবেলা থেকে ঘর বলে কিছু পাইনি, পরের আশ্রয়ে বাস, ভয়ে ভয়ে থাকা। আমার কখনো বিয়ে হবে, সংসার হবে, এমন বাড়ি এমন পরিবার এ তো স্বপ্নেও দেখিনি কোনো দিন। বাবা, আমি ওর থেকে সব শুনেছি। সেদিন আপনি যদি ওকে স্টেশন থেকে না আনতেন, ও হয়তো ওখানেই বড় হতো, ভিক্ষে করতো বা পকেট মারি, নেশা ভাঙ শিখে চোর ডাকাতও হতে পারত। আজও এই বাড়ির ছেলে, সবাই কত ভালোবাসে, সেটা তো কাল থেকেই দেখছি। আমাদের জন্য যেন এই পরিবারে কোনো বিবাদ না হয়। আমাদের কোনো সম্পত্তি চাই না বাবা। ও তো দোকান চালাচ্ছে, আমিও সেলাইয়ের দোকান খুলব, যেমন দিদিভাই বলেছে মানসী বুটিক। আমরা খেটে খাবো, মাথার উপরে আপনারা রইলেন, আর কিচ্ছু চাই না। সারদা এগিয়ে গিয়ে মানসীকে জড়িয়ে ধরে, আঁচল দিয়ে চোখের জল মুছিয়ে দেন, নিজের চোখও মুছে নেন। শিবু হাঁ করে তার নতুন বউয়ের কথা শুনছে আর ভাবছে, বাবা দেখে শুনে জহুরির মতো ঠিক হিরে খুঁজে এনেছেন। সবাই চুপ। এমন সময় রূপু নিজের স্বভাব মতোই হাউমাউ করে উঠল। বাবা, আপনি বড়দের কথার মধ্যে ছুটকিকে এত কথা বলতে বারণ করুন না। ওর পুরনো জীবন নিয়ে যেন আর না ভাবে, আর কখনো ওকে ভয়ে ভয়ে থাকতে হবে না। আর রইল বাকি আপনার প্রশ্ন। আপনার 3 ছেলে, আমি, সমিতা, আমাদের সবার তরফ থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার সম্পত্তি আপনি ঠিক করুন কাকে কি দেবেন, কতটা দেবেন। এই নিয়ে আমরা কিছুই বলবো না কোনো দিন। খালি একটাই কথা, আপনি রাগটা একটু কমান এবারে, অন্তত মায়ের কথা ভেবে। বিভাস চুপ করে যান কিছুক্ষণ, তারপরে একগাল হাসেন। সারদা, এদিকে এসে আমার পাশে বসো। এই অভি, 3 মেয়ের সাথে আমাদের দুজনের একটা ছবি তুলে দে তো। বাবার এহেন বার্তায় সবার মধ্যে হাসির ঢেউ খেলে যায়। প্রায় 42 বছর পরে গিন্নির পাশে কোলের নাতনিকে আর সামনে 3 মেয়েকে নিয়ে বসে বিভাস আর সারদার মুখে সলজ্জ রক্তিমা ছড়িয়ে পড়ে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।